প্রথমত হলো যে এইরকম একটা ঘটনা নিয়ে আসলে আমাদেরকে কথা বলতে হবে। রাষ্ট্রের পুনর্গঠনে তো আমাদেরকে অনেক ব্যাপারে কথা বলতে হচ্ছে, আমরা সবাই মিলে বলবার চেষ্টা করছি যে যার জায়গা থেকে। কিন্তু আপনাদেরকে লিটারারি বলি যে গত জুলাইয়ের পরে যে দীর্ঘ সময় আমরা ট্রমার মধ্যে ছিলাম, এই জুলাইয়ের সময়গুলোতে আমাদের মনে হয় অনেকেরই সমান এক্সপিরিয়েন্স যে গতকাল রাতে আমরা আসলে কেউ ঘুমোতে পারি নাই এবং সেই জুলাইয়ের ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম যে, এবং আমার ধারণা আপনারা কেউ ভিডিওটা পুরোপুরি দেখে শেষ করতে পারেন নাই। একটা মানুষকে হত্যা নিশ্চিত করবার জন্য মানে আনন্দ করে পাথর মেরে হত্যা করা হচ্ছে, মানে সেইটা আমরা দেখছি চোখে, মানে আসলে থেকে লজ্জা, মানে মাঝে মধ্যে আপনার শুধু মনেই হবে যে দুনিয়ার সব কিছু ছেড়ে ছুড়ে আমরা কোথাও চলে যাই। আমাদের আসলে এত অসহায়ত্ব এই রাষ্ট্রের মধ্যে, আমরা কোথায় যাব আসলেই আমরা জানি না। তো আপনাদেরকে যেটা একটা কথা সেটা হচ্ছে যে দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা, আর বিএনপি উল্টাভাবে বলছে যে সরকার ব্যর্থ। তো দুজনকে ছোট দুটো প্রশ্ন করে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই। সরকার বলছে বা সরকারের একজন উপদেষ্টা, মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই, যে প্রস্তর যুগে এসছে। তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন, তাহলে গত 1 বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুশীল, সভ্য, মডেস্ট সরকার আপনারা। তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল? এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গত 1 বছর আপনারা কি ছিঁড়েছেন? এই ছেঁড়া জিনিসটার নাম বলেন। পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন? একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে, অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ। 1000বার বলেছি আপনারা কমপক্ষে 50,000 পুলিশ নিয়োগ করেন। এই 50,000 পুলিশ যদি 1 টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে যেই টাকা দিয়ে চাকরি নিছে সেই টাকা ফেরত দিতে হবে। আপনি 50,000 তো দূরের কথা, আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন? আপনি নিয়োগ দিতে পারেন নাই। নাম্বার 2, আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে, মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে, আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে? আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা, এই জন্য আমরা বলছি। আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে? ঢাকার সাংবাদিকতা আর উপজেলা, মফস্বল জেলার সাংবাদিকতা এক না। কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি, তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে। তারা ওখানে কেউ একটা ব্যবসা করে, কেউ একটা দোকান করে, তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হয়। তো এমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউসে পাঠালে নিউজ করতে পারবে, কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে, সাংবাদিকতা দূরের কথা এলাকায়ও থাকতে পারবে না। বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, উপজেলা, জেলা ভয়াবহ অবস্থা। তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এইটাকে বিএনপির কি দায় সেটা আমরা বলবো, অন্যান্য রাজনৈতিক দলের কি দায়, কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার, আধা রাজনৈতিক, আধা সুশীল সরকার যাতে থাকে, যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়, এইটা কি আপনি সচেতনভাবে করছেন না? না করলে এজেন্সি কোথায়? বাংলাদেশে উপরে আল্লাহ, সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে, আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব। এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো, শুধু ঘটে নাই, নিপুণভাবে তার ভিডিও করা হলো। তাহলে এইটা এজেন্সি কিছু জানে না? এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে। রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে 3 দিন সময় লাগলো? কেন মিডিয়ায়, এবং আরো ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু। এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই, কোনো টিভিতে আসে নাই, এমনকি মাল্টিমিডিয়াও আসে নাই। 1-2টা পত্রিকা ছোট করে নিউজ করেছে, এবং সেখানেও আবার